বর্ষার মাঝামাঝি সময়, তার উপর আজকে আবার সকাল থেকেই টিপটাপ বৃষ্টি পড়ছে। এই ছাড়ছে তো এই ধরছে। এমন একটা দিনে ঘরে থাকার কোনো মানেই হয় না। জল কাদা পেরিয়ে তারানাথের বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে বুঝলাম আঁকটাকের প্রয়োজন নেই, কারণ দরজার পাল্লা দুটো এখনো সামান্য ফাঁক। অর্থাৎ আমার বন্ধু কিশোরী সেন আগেই এসে উপস্থিত হলেও তাই। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখি কিশোরী বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপন মনে সিগারেট টানছে। আমাদের যে এই অভ্যাসটা আছে তারানাথ সেটা জানে, কিন্তু তবুও আমরা তারানাথের সামনে সিগারেট ধরাই না। বললাম, তারানাথ নেই নাকি হে? এইখানে দাঁড়িয়ে এমন বুক ফুলিয়ে সিগারেট টানছো যে? কিশোরী সিগারেটে আর একটা টান দিয়ে মুখ ভর্তি ধোঁয়া ছাড়তে ছাড়তেই উত্তর দিল, তুমি যেভাবে ভেতরে প্রবেশ করলে 10 মিনিট আগে, আমিও ঠিক একইভাবে প্রবেশ করেছি এবং যথারীতি ভেবেছি তুমি আমার আগেই উপস্থিত, কিন্তু ভেতরে এসে দেখি পুরো বাড়ি ফাঁকা। কিশোরীর এইরকম কথায় খানিকটা অবাকই হলাম। এইরকম বর্ষা বাদলের দিনে এমন বাড়ির দরজা হাট করে খুলে রেখে বৃদ্ধ গেল কোথায়? যদিও চুরি করবার মতো জিনিস তারানাথের বাড়িতে নেই, একটা সময় প্রসারের সাথে সাথে যে অর্থ এসেছিল সেটা প্রসার পতনের সময় আবার সঙ্গে করে নিয়েও গিয়েছে। এইসবই আলোচনা করছি, হঠাৎ দরজা খোলার শব্দে আমাদের দুজনেরই ঘাড় ঘুরে গেল সেই দিকে, আর তার সাথে দুটো আধপোড়া সিগারেট পিষ্ট হলো আমাদের পায়ের নিচে। মন বলছিল তোমরা আসবে, তাই দরজাটা ভেজিয়ে দিয়ে গেলাম। এই জল বৃষ্টির দিন বাইরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। কথাটা তারানাথ বলল পায়ের কাদামাখা জুতোটা খুলতে খুলতে। আমরা এগিয়ে গেলাম। বললাম, হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু আপনি এই রকম সময় কোথায় গিয়েছিলেন? গিয়েছিলাম এক সাধুর সাথে দেখা করতে। নদীর ধারের শ্মশানে বেশ পাকাপোক্ত আসর ঝাঁঝিয়ে বসেছে। কয়েকদিন ধরেই ভাবছি যাব, আজ সেই সুযোগটা আসলো। তোমরা বসো, আমি জামা কাপড়টা পাল্টে আসি। তারানাথ ভিতরে চলে গেল। আমি বারান্দায় পাতা তক্তপোষে বসে পড়লাম। তুমি বসো, আমি তেলে ভাজার দোকান থেকে ঘুরে আসি। কিশোরী চলে গেল। আমি বসে রইলাম একা। একটু বাদে ভেজা পোশাক বদলে বেরিয়ে এলো তারানাথ। তারপরে তক্তপোষের উপরে বসতে বসতে বলল, কিশোরীকে দেখছি না যে। এই চলে আসবে। বলতে বলতেই হুড়মুড় করে দরজা ঠেলে ভিতরে ঢুকলো কিশোরী সেন। তারপর শালপাতার ঠোঙাটা সামনে রেখে বসতে বসতে বলল, আজকে একটা জমাটি গল্প বলুন তো ঠাকুর মশাই। আকাশের যা হাল, তাতে এই বৃষ্টি সহজে থামবে বলে মনে হয় না। কথাটা ভুল বলেনি কিশোরী। আকাশ ঢেকে আছে কালো মেঘে, সেই সাথে বৃষ্টি। চারদিক শান্ত, বাতাস নেই একটুও। গল্প যে একটা না শুনে উঠবে না সে তো জানা কথা, কিন্তু কি গল্প শুনবে? তোমাদের তো আর কম ঘটনা বলিনি। আপনার গল্পের স্টক শেষ, এইটা বিশ্বাস করতে ইচ্ছা করে না। খুললে একটা না একটা গল্প বেরিয়ে আসবেই। কিন্তু আপনি এইমাত্র বললেন যে কোন সাধুর সাথে দেখা করতে গিয়েছিলেন, তা কেমন বুঝলেন? তোমার কি মনে হয় আমি সাধুর ভালো মন্দ বিচার করতে গিয়েছি? তবে হ্যাঁ, বেশ কিছু পদ্ধতিতে এটা বোঝা যায় সাধক ঠিক কোন মার্গের সাধক। আচ্ছা, তাতে কি বুঝলেন? কোন মার্গের? কোনো মার্গেরই না। কথা বলে যতটা জানলাম তাতে বুঝলাম লোকটা গুরুর দেখাই পায়নি, সিদ্ধি তো অনেক দূর। সাধুর সম্পর্কে তারানাথের মুখে এমন একটা কথা শুনে খানিকটা অবাকই হলাম। বললাম, আচ্ছা লোকটার বয়স কত? তারানাথ হাসলেন। বুঝলাম আমার এই প্রশ্নটা বড্ড ছেলে মানুষই হয়ে গিয়েছে। তন্ত্র মন্ত্র সাধনা সিদ্ধি লাভ এইসব বয়স দিয়ে বিচার করা যায় না। তারানাথও একই সুরে বললেন, সাধনায় বয়সের কোনো ভেদাভেদ বা সীমারেখা থাকে না। আমি এমনও অনেক সাধককে দেখেছি যে সারা জীবনের চেষ্টা দিয়েও একটিও সিদ্ধি লাভ করতে পারেনি। আবার তারানাথ থমকে গেল।
যেন ভাবটা এমন যে কথা বলতে বলতে হঠাৎ করেই এমন কিছু মনে পড়েছে যা এখন বলা কথার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। নিচু কণ্ঠে প্রশ্ন করলাম, আবার আবার কি হলো ঠাকুরমশাই? আবার এমনও সাধককে দেখেছি যে যৌবনে সকল সাধনায় সিদ্ধি লাভ করে পৌঁছে গিয়েছে অনেক ঊর্ধ্বে। সেই সাথে এটাও দেখেছি সেই ক্ষমতার অপব্যবহার কতটা মর্মাঘাত। ভালোবাসা থেকে সৃষ্টি হওয়া ক্রোধ যে ঠিক কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তা এখনো মনে পড়লে শরীরে একটা রোমাঞ্চ হয়, একটা ভয়। এই ভয়টা এমন, আমি জানি ভয়ের কারণ নেই, তবুও ভয় পাওয়া। কাছেই একটা বাজ পড়ল, সেই সাথে বেড়ে চলেছে বৃষ্টির বেগও। টিনের ওপরে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ার শব্দ, আর সেই সাথে বাইরে শনশন আওয়াজ ছাড়া বিশ্ব চরাচরে যেন আর কোনো শব্দই নেই। পরিবেশটা যখন এমন, ঠিক তখনই আধো আলো আর আধো অন্ধকারের বলয়ের ভিতর থেকে ভেসে আসলো সেই গুরুগম্ভীর কণ্ঠস্বর। তোমরা কি সেই ঘটনা শুনতে চাও? সে কারণেই তো আশা, শুরু করুন। তারানাথের মুখ গম্ভীর। সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন। তারপর পরম তৃপ্তিতে চোখ বুঝলেন। তারানাথের এই আচরণের সাথে আমরা পরিচিত। আমরা জানি এইবার সে বহুদিন আগে ঘটে যাওয়া চিড়েফাটা ঘটনাগুলো একটার পর একটা সাজিয়ে নিতে শুরু করেছে। অপেক্ষা কেবল কয়েক সেকেন্ডের, তারপরেই গল্প শুরু হবে। আমাদের অপেক্ষার অবসান ঘটল সিগারেটের দ্বিতীয় টানে। ধোঁয়াটাকে কুণ্ডলির আকারে ছাড়তে ছাড়তে তারানাথ বললেন, অনেকদিন পর আবারও মনে পড়ছে পুরনো ফেলে আসা হারিয়ে ফেলা দিনগুলোর কথা, যেদিন আমার কাছে আর ফিরবে না। যা গেছে তা গেছেই। আমরা চুপ। আর চোখে দেখলাম কিশোরীর ঠোঁট কাঁপছে। বুঝলাম অনেকক্ষণ ধরে চুপ থাকার ফলে ওর মনে কথার উদয় হয়েছে। মনে মনে প্রমাদ গুনলাম, কি না কি বলে ফেলে। একটা হাত রাখলাম ওর হাতে। কোনো প্রকার বাধা বিপত্তির শিকার না হয়ে তারানাথ সেই একই সুরে বলতে শুরু করলেন। তখনও মধুসুন্দরী দেবীর সাথে আমার দেখা হয়নি। বাড়ি থেকে কিছুটা টাকা নিয়ে বেরিয়েছি। কোথায় যাব, কি করব, এইসব প্রশ্ন তখন আমার কাছে অর্থহীন। পথে পথে ঘুরি, কখনো কখনো কোথাও একটা আস্তানা গাড়ি, কখনো আবার কোনো সাধু সন্ন্যাসীর সাথে দেখা হলে পিছু নিই। যদিও বেশিরভাগ সাধুদের মুখের ভাষা বড়ই কটু, বিশ্রী, কাছে ঘেঁষা যায় না, পোড়া কাঠ নিয়ে তাড়া করে। কিন্তু আমি তারানাথ। পথে যখন একবার বেরিয়েছি তখন হাল ছাড়ার পাত্র আমি নই। আপাতত আমার গন্তব্য ঝাড়গ্রামের কাছেই একটা বহু দিনের পুরনো মন্দিরে। আর সেই গন্তব্যকে সামনে রেখেই পথ হাঁটছি 2 দিন ধরে। চারিদিকে ধু ধু করছে মাঠ, আর সেই মাঠের মাঝখান দিয়ে হাঁটছি আমি একা। পথ হাঁটি, ক্ষুধা লাগলে খাই, তারপর আবারও পথ হাঁটি। এমনিভাবে হাঁটতে হাঁটতে দ্বিতীয় দিনের পড়ন্ত বিকালে খানিক দূরে মাঠের মাঝখানে একটা গাছের নিচে তাকিয়ে খানিক অবাক হলাম। অনেক মানুষের সমাগম, পাশেই নদী। শ্মশান কি? আধ ঘন্টা মতো পথ হেঁটে এসে দেখলাম না, শ্মশান নয়, পাশেই একটা নদী এঁকে বেঁকে চলে গিয়েছে। তাতেই ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট নৌকো। প্রতিটা নৌকায় একজন করে দাঁড়িয়ে আছে, হাতে কুচি করে গোছানো খোয়ানো জাল। নৌকা চলছে ঢেউয়ের গতিতে। সুযোগ পেলেই জাল ফেলা হবে, এটাই একমাত্র লক্ষ্য। নদীর তীর ঘেঁষে 100 বছর ধরে মাথা উঁচু করে চারিদিকে ডালপালা মেলে দাঁড়িয়ে আছে বিশাল বটগাছ। আর সেই বটগাছের চারিপাশে ঘিরে বসেছে গ্রাম্য হাট। আমি এসেছি খোলা মাঠের মাঝখান দিয়ে, তাই আসার সময় গ্রাম চোখে পড়েনি, কেবল ধু ধু মাঠ। এইবার আশেপাশে তাকিয়ে দেখলাম নদীর এপাশেও লোকালয়, ওপাশেও লোকালয়। একটু দূরে ঘাটের সাথে 2টো নৌকাও বাঁধা দেখলাম। অর্থাৎ সারাদিন হাঁটার পর এই বিকেলবেলায় আমি কোনো লোকালয়ের খুব কাছাকাছি এসে পৌঁছালাম।
তার মানে ভাগ্য ভালো থাকলে রাতটা আর গাছের নিচে কাটাতে হবে না। কাছে খাবার যেটুকু ছিল সারাদিনে সেটা ফুরিয়েছে। আশ্রয় যদি মেলে খাবারের ব্যবস্থাও কি হবে না? নদীর বাঁধানো বাঁধের উপর দাঁড়িয়ে এই সবই দেখছি আর ভাবছি, এর মধ্যে কখন একটি লোক আমার খুব কাছে এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। বুঝতে পারলাম লোকটির প্রশ্ন শুনে। তুমি কে? হ্যাঁ, কাউকে খুঁজছো? তাকিয়ে দেখলাম লোকটির বয়স ওই 40-45 হবে। পরনে সাধারণ গ্রাম্য পোশাক, কাঁধে একটা লাল গামছা আর হাতে একটা চটের থলে। লোকটি খুব সম্ভবত হাটে এসেছে এবং আমাকে এইভাবে এইদিকে ওইদিক তাকাতে দেখেই এগিয়ে এসেছে। আগে না, কাউকেই খুঁজছি না। এখানে নতুন? আচ্ছা, এই জায়গাটার নাম কি? বিষ্ণুপুর। উত্তর দিয়ে এইবার লোকটি ভালো করে আমার দিকে তাকাল। বুঝলাম এতক্ষণে সে আমাকে ভালো করে পরখ করা শুরু করেছে। ভালো করে আপাত মস্তক দেখে নিয়ে লোকটি আবার বলল, দেখে তো ব্রাহ্মণ ঘরের সন্তান বলে মনে হয়। তা এখানে কি করছো? তোমার গ্রাম কোথায়? আগে আমার নাম তারানাথ জ্যোতির্বিনোদ, ভিনদেশি। ঘুরতে ঘুরতে এখানে এসেছি। লোকটি স্পষ্টতই আমার কথায় অবাক হলো। একজন ব্রাহ্মণ ঘরের সন্তান ঠিক কোন কারণে এমন ভবঘুরে পথিকের মতো ঘুরছে এটা সে বুঝতে পারছে না। তবে সে এই বিষয়ে আমাকে আর কোনো প্রশ্ন করলো না, তার বদলে জিজ্ঞাসা করলো, তা যাবে কোথায়? এখনো তো ঠিক করিনি। বেলা তো প্রায় পড়েই আসলো। দেখি কোথাও আশ্রয় মেলে কিনা। গ্রাম তো কাছেই। ও, ভালো ভালো, ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি এখানেই দাঁড়াও, আমি কয়েকটা জিনিস কিনে নিয়ে আসি। বলেই আমাকে আর কিছুই বলতে না দিয়ে লোকটি ঠিক যেভাবে উদয় হয়েছিল ঠিক সেভাবেই সামনের দিকে এগিয়ে গেল। আমি দাঁড়িয়েই থাকলাম। হাটে বেশ ভিড় জমতে শুরু করেছে। আরও লোকজন আসছে, কেউ নদীর ওই পার থেকে, কেউ আবার নদীর ওপার থেকে। মোট কথায় হাট বেশ জমজমাট। লোকটি ফিরে আসলো একটু বাদেই। হাতে ধরে থাকা খালি চটের থলেটা এখন পূর্ণ, আর তাই সেটাকে এইবার লোকটি নিজের পিঠে তুলে নিয়েছে। তুমি বললে যে আপাতত তোমার কোথাও যাওয়ার জায়গা নেই। এইদিকে বেলাও পড়ে আসতে চললো। চলো চলো, আজকে রাতে আমার বাড়িতেই থাকবে। আপনার বাড়িতে? সত্যি বলতে কি, রাতটুকু থাকার জন্য মাথা গুঁজবার ঠাঁই আমার সত্যিই দরকার। কিন্তু আপনাকে অসুবিধায় ফেলে। আরে আরে, না 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 না, সবাই মিলে আমার বাড়ির নাম কি রেখেছে জানো তো? অতিথিশালা। কিন্তু যে আমাকে আশ্রয় দিচ্ছে সে আশ্রয়দাতার নামটাই তো জানা হলো না। ও, বলিনি বুঝি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নাম গদাই দাস। নদীর ওপারে যে গ্রাম দেখছো সেখানেই আমার বাড়ি। চলো। আমি আর আপত্তি করলাম না। আশ্রয় তো খুঁজতেই হতো, সেটা যদি নিজে থেকে এসে ধরা দেয় তাহলে আপত্তি কিসে। ঘাটেই বাঁধা ছিল নৌকা, আমরা সেই নৌকায় উঠে বসলাম। এরপর নদী পার হয়ে প্রায় মিনিট 20 পায়ে হেঁটে অবশেষে যখন গ্রামে পৌঁছালাম ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে ডুব দিয়েছে। গ্রামের পথে হেঁটে দুটো বাড়ির পরেই গদাই দাস এসে একটা বাড়ির সামনে দাঁড়ালো। সেকেলে মাটির দোতলা বাড়ি, মাথার উপরে টিনের চাল, বাড়ির সামনে আরেকটা টিনের চালের ঘর। গদাই দাস আমাকে সেদিকেই ইশারা করলো। বুঝলাম এটাই গদাই দাসের কথিত অতিথিশালা। এখন ঘরে কেবল শিকল তোলা। গদাই দাস চটের থলেটা ভেতরের বাড়িতে রেখে আসলো, তারপর বলল, চলো চলো, তোমাকে ওই তোমার থাকার জায়গাটা দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তুমি কি ওই সপাকে আহার করো নাকি সিধে দিয়ে দেবো? এইবার আমি অবাক হলাম। আমি ঠিক কোন কারণে বাড়ি থেকে বেরিয়েছি সেটা এখনো লোকটিকে আমি বলিনি। আমার সাধক হওয়ার ইচ্ছের কথা অনেক দূরের কথা, আর তাছাড়াও আমাকে দেখে তেমন কিছু বুঝবার কথাও নয়। তাহলে গদাই দাস বুঝল কিভাবে? খানিকটা আমতা আমতা করেই প্রশ্ন করলাম, আপনি কিভাবে জানলেন?
জানলাম মানে তোমার ওই কাঁধের ঝোলা দেখে। আর তাছাড়া আমার জীবনে তো আর কম মানুষ দেখিনি, তাই অনুমান করলাম। এইবার লোকটির কথা আমার কেমন কেমন লাগতে শুরু করলো। তবে কি সে শুধুমাত্র পথিক হিসাবে আমাকে আশ্রয় দেয়নি? এর পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে। কথাবার্তার মাঝখানেই গদাই এসে দরজার শিকল খুলে ভেতরে ঢুকে পড়ল। আমিও ঢুকলাম পিছন পিছন। ঘরটা খুব বড় নয়, জিনিসপত্রও নেই বললেই চলে। কেবল ঘরের এক কোণে একটা তক্তপোষ, আর তার পাশেই রাখা আছে একটা টেবিল। পুরনো আমলের কাঠের টেবিলটার উপর এখন কিছুই নেই। এছাড়া ঘরে একটা জলের কলস, আর কিছুই নেই। বসো বসো, আপাতত সামান্য জল খাবার খেয়ে নাও, একেবারে রাতে ভাত। লোকটির কথা যতই শুনছি ততই অবাক হচ্ছি। সে একটু আগেই আমাকে একটা প্রশ্ন করেছে, আমি এখনো পর্যন্ত তার উত্তর দিইনি। যদিও উত্তরটা আমার ঠিক করাই ছিল। সব আগে রান্না করতে আমার আপত্তি ছিল না কখনোই, কিন্তু বাড়ির কর্তা গেরস্তের ইচ্ছাতেই আমার ইচ্ছা। আর তাছাড়া তোমাদের তো আমি বলেইছি, আমি নিজে এই পথের পথিক হয়েও কখনো বাজ বিচার করে পা ফেলিনি। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে আছি দেখে সে আবারও বলল, তোমার কপালে যে চিহ্নটা আমি দেখতে পাচ্ছি, তা আমি আর কারোর মধ্যে দেখিনি। আমার মন বলছে তুমি খুব তাড়াতাড়ি এমন একজনের দেখা পাবে যে তোমার পুরো জীবনটাকেই পাল্টে দেবে। কোনো উচ্চকোটির শক্তি অথবা তারই ধারে কাছের কারোর সাথে। ঠিক ধরতে পারছি না, চিহ্নটা এখনো অস্পষ্ট, একটা কালো ছায়া। তার মানে বড় কোনো বিপদের সম্ভাবনা। এইবার আর অবাক হলাম না, বরং চমকে উঠলাম। বলে কি লোকটা, এ কি সাধারণ কোনো গেরস্তের কথা হতে পারে? আমি শুনিনি কখনো। লোকটি নিপাট ঘর সংসার করা মানুষ, এর প্রমাণ আমি এখানে এসেই পেয়েছি। পথেও তার কথা থেকে কিছু জেনেছি। নাম গদাই দাস, বাড়িতে স্ত্রী গত হয়েছে, সন্তান আছে একটি, নাম শিবু দাস। ছেলের বিয়ে দিয়েছে। বাড়ির সামনে ধানের গোলায় ধান, গোয়াল ঘরে গরু, পুকুরে মাছ, জমিতে ফসল। এক কথায় একজন পুরোপুরি সংসারী মানুষের লক্ষণ। তবে কি লোকটিকে চিনতে আমার ভুল হলো? আমি অবাক আর বিস্ময় চাহনিতে তার দিকে তাকিয়ে আছি দেখে গদাই দাস আবার বলল, কি বিশ্বাস হলো না? না, আসলে তা নয়, কিন্তু আপনি কিভাবে জানলেন? আমি তো... গদাই দাস এই প্রশ্নের কোনো উত্তর দিল না, কেবল মৃদু হাসল, তারপর উঠে পড়ল। তুমি একটু বসো, একটু বসো, আমি একটু দেখে আসি জল খাবার কত দূর। কথাটা বলল ঠিকই, কিন্তু তাকে আর কিছুই করতে হলো না, কারণ এরই মধ্যে একজন 17-18 বছর বয়সী ছেলে একটা কাঁসার বাটিতে করে কয়েকটা বড় বড় সাইজের মিষ্টি আর সেই সাথে এক বাটি ঘন দুধ নিয়ে ঘরে ঢুকলো। এক একটা বড় বড় আপেলের মতো সাদা ধবধবে মিষ্টি। সেদিকে তাকিয়ে মুখটা ভিজে উঠল আমার। নাও শুরু করো। বোধ করি আমাকে না বললেও আমি খেতে শুরু করতাম। এর মানে এই না যে আমি পেটু। খেতে আমি বরাবরই ভালোবাসি। তার উপরে সারাদিন শুকনো চিড়ে আর গুড় খেয়ে মুখটা বিষিয়ে উঠেছিল। আর তাই চোখের সামনে এমন সাদা ধবধবে রসের টইটুম্বুর পেল্লায় সাইজের মিষ্টি দেখে আর লোকটা সামলাতে পারলাম না। একটা তুলে নিলাম, তারপর কামড় বসিয়েই বুঝলাম ভুল করে ফেলেছি। জিনিসটার ভেতরে যে ঠিক কতটা পরিমাণ রস থাকতে পারে সে আন্দাজ করতে পারিনি। হপ্তা অন্তর একদিন ঘোষাল বাড়ি থেকে একজন এসে বাড়িতে মিষ্টি বানিয়ে দিয়ে যায়, ভালো না? শুধু ভালো নয় দাসবাবু, এমন মিষ্টি আমি এর আগে কোনোদিনও খাইনি। তাহলে একটা কাজ করো, কালকে দিনটাও থেকে যাও। দেখি কাউকে বলে মোহন্তকে ডেকে পাঠাবো। ওরাতে ওই তোলা দই জগৎ বিখ্যাত। আমি খেতে খুব ভালোবাসি, এটা বরাবরই সত্য, কিন্তু শুধুমাত্র কোনো বিখ্যাত কারিগরের তোলো দই খাবো বলে থেকে যাব সেই ধরনের পেটুক আমি নই। কিন্তু গদাই দাসের কথায় এমন কিছু একটা ছিল যা আমাকে প্রতিবাদ করতে বারণ করল। খাওয়া দাওয়া শেষ হলে গদাই দাস বলল,
তুমি তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি লণ্ঠন পাঠিয়ে দিতে বলছি। বলেই সে উঠে পড়ল। তারপর বেরিয়ে গেল খোলা দরজা দিয়ে। এতক্ষণে আমি তক্ত বসে শোয়ার সুযোগ পেলাম। সারাদিন একইভাবে পথ হেঁটেছি, কেবল খিদে লাগলে কখনো বসে আবার কখনো হাঁটতে হাঁটতে শুকনো চিড়ে আর গুড় খেয়েছি। তাই এইবার বিছানায় শরীরটা এলিয়ে দিতে সারাদিনের সকল ক্লান্তি এসে জমা হতে শুরু করলো দুই চোখের পাতায়। আমি ভুলে গেলাম এখন ভর সন্ধ্যা। গেরস্ত বাড়িতে এই সময় শুয়ে থাকাকে অকল্যাণ হিসেবে মানা হয়। আর সেই সাথে এটাও ভুলে গেলাম আমাকে যেতে হবে আরও অনেক দূরে। একটা গুরুত্বপূর্ণ কাজ আমার পড়ে আছে সেখানে। কারণ সেখানেই আর 3 দিন পর জ্যোৎস্না যখন মরবে, সেই রাত থেকেই শুরু হবে সাধুদের এক মিলন সভা। এই খোঁজ আমি পেয়েছি কৌচগড় রেল স্টেশন সংলগ্ন মন্দিরের পুরোহিতের কাছ থেকে। বৃদ্ধ পুরোহিতই আমাকে এই পথে বলে দিয়েছিলেন। ঘুম ভাঙল গদাই দাসের ডাকে। ধর্মর করে উঠে বসলাম। টেবিলের উপর একটা লণ্ঠন জ্বলছে, আর সেই আলোতেই দেখলাম দরজার কাছটায় দাঁড়িয়ে আছে গদাই দাস। আমার ঘুম ভাঙতে সেও ভেতরে আসলো। তারপর তক্তপোষের একপাশে বসে বলল, খিদে পেয়েছে? খাবার আনতে বলবো? সত্যি বলতে কি, খিদে আমার তখনও লাগেনি। 1 ঘটি দুধ আর গোটা চারেক মিষ্টিতে সারাদিনের সব ক্ষুধা মিটে গিয়েছিল। সে কথা বলতেই সে বলল, চলো চলো, তোমাকে এবার একটু ঘুরিয়ে নিয়ে আসি। কথাটা শুনে কিছুটা যে অবাক হলাম তা নয়, হলাম। রাত এখন কটা জানি না। বাইরের পরিবেশ বেশ শান্ত। পূর্ণ চাঁদের আলোয় ভেসে যাচ্ছে বাড়ির উঠান। আমি বললাম, এখন? হ্যাঁ চলো। আমি আপত্তি করলাম না, নাকি করতে পারলাম না জানি না, কিন্তু ঘর থেকে বেরিয়ে আসলাম। এক নাগাড়ে ঢেকে চলা ঝিঝি পোকার ডাক, মাথার উপরে পাখিদের মৃদু কিচিরমিচির আওয়াজ, দূর থেকে ভেসে আসা শিয়ালের উল্লাস। এরই মাঝে আমি আর গদাই দাস এগিয়ে যাচ্ছি শ্মশানের দিকে। কোথায় যাচ্ছি জানি না, কোন দিকে যাচ্ছি সেটাও বুঝতে পারলাম না। গদাইয়ের বাড়ির আশেপাশের আকাশ ফাঁকা, বড় কোনো গাছ নেই। কিন্তু এখন আমরা যে পথে হেঁটে চলেছি সেই পথের 2 পাশে তো বটে, এমনকি আমার মনে হলো আমরা হেঁটে চলেছি গভীর অরণ্যের বুক চেরা পথে। 2 পাশে ঘন জঙ্গল আর বড় বড় গাছের সারি। গদাই দাস চুপচাপ হেঁটে চলেছে সামনের দিকে, আমি তার পাশাপাশি। এভাবে কতটা পথ হেঁটেছি জানি না, হঠাৎই উপলব্ধি করলাম আমার চারপাশের আওয়াজটা কেমন যেন বদলে যাচ্ছে। দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক, ঝোপের আড়ালে অবিরাম ডেকে চলা ঝিঁঝি পোকা, পাখির কিচিরমিচির আওয়াজ, সবকিছুই কেমন যেন বদলে যাচ্ছে ধীরে ধীরে। আমি গ্রামের ছেলে, রাতের একটা নিজস্ব আওয়াজ থাকে, সেটা আমি জানি। কিন্তু এই আওয়াজটা আমার পরিচিত নয়। একটা আলাদা মাধুর্য আছে আজকের এই রাতের, যা এর আগে আমি কখনোই উপলব্ধি করিনি। যতই সামনে থেকে এগিয়ে যাচ্ছি ততই এই চেনা জগৎটা আমার কাছে দূরে চলে যাচ্ছে, আর সেই শূন্যস্থান দখল করছে সম্পূর্ণ অচেনা অজানা এক পরিবেশ। আর সেই সাথে ধীরে ধীরে চোখের সামনে থেকে কালো অন্ধকারের পর্দা উঠে গিয়ে বিরাজমান হচ্ছে একটা নীল, হালকা নীল আলোর আভা। ক্রমেই আমার চোখের সামনে থেকে চেনা জগৎটা হারিয়ে গেল। অনেক দূরে, বহু দূর থেকে ভেসে আসছে কাদের যেন কথাবার্তার আওয়াজ। কারা যেন নিজেদের মধ্যেই কথা বলছে ফিসফিস করে। বাতাসে ভেসে ভেসে আমি মন্ত্রমুগ্ধের মতোই দাঁড়িয়ে থাকলাম। চারিদিক ফাঁকা। আমরা কি এখন আর ইহলোকে নেই? যদি তাই হবে তাহলে কোথায় আছি? পাশে তাকালাম, আর তাকাতেই এতক্ষণ যা হয়নি এইবার সেইটা হলো। দেখলাম আমার পাশে গদাই দাস নেই। অদ্ভুত এক মায়াবিষ্টনীর মধ্যে দাঁড়িয়ে যত দূর চোখ যায় আমি সম্পূর্ণ একা। এই প্রথম একটা ভয় ধীরে ধীরে কামড় বসাতে শুরু করেছে আমার অবচেতন মনে।
আমি উদ্ভ্রান্তের মতো চারিদিক তাকাতে তাকাতে প্রায় চিৎকার করে ডাকলাম, কোথায় কোথায় গেলেন আপনি? গদাই বাবু, কোথায় গেলেন আপনি? গদাই বাবু! আমার চিৎকারের আওয়াজ চারিদিকের অদৃশ্য দেওয়ালে ধাক্কা লেগে আবারও আমার কাছেই ফিরে আসতে লাগলো। আর তাতেই আমি প্রায় নিশ্চিত হলাম আমার এতক্ষণের অনুমান সত্যি। ভুল নয়, ভুল নয়। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি সেটা বিষ্ণুপুরের খোলা মাঠ তো নয়, এমনকি পৃথিবীর কোনো স্থানই নয়। আমি দাঁড়িয়ে আছি এক অদৃশ্য মায়াবেষ্টনীর বলয়ের মাঝখানে। আবার ডাকলাম, শুনছেন? শুনতে পাচ্ছেন আমাকে গদাই বাবু? আবারও কোনো উত্তর নেই। কেবল আমার কথাগুলো আবারও আমার কাছেই ফিরে ফিরে আসতে লাগলো। এইবার মনের ভেতরে জমতে থাকা ভয়টা ধীরে ধীরে একটা আতঙ্কে বদলাতে শুরু করলো। আর তাতেই এই প্রথম উপলব্ধি করলাম আমার কানে বাইরের জগতের একটি আওয়াজও আসছে না। চারিদিকে মৃত্যুর নিস্তব্ধতা, যেন আমি ছাড়া এই জগতে আর কোনো জীবিত মানুষের অস্তিত্ব নেই। দূরে দল বেঁধে আর্তনাদ করে ওঠা শিয়ালের ডাক, রাস্তার পাশের ঝোপের আড়ালে এক নাগাড়ে ডেকে চলা ঝিঝি পোকার স্বর, মাথার উপর নিশাচর পাখির কিচির মিচির শব্দ, সব সব এখন যেন কোথায় হারিয়ে গেছে, মিলিয়ে গেছে। ভয় আর আতঙ্ক একসাথে মিলে যাচ্ছে একে অপরের সাথে। মাথার ভেতরটা টন টন করছে, কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে, পুরো শরীর কাঁপছে, পা টলছে। একবার দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু পারলাম না। মনে হলো দুটো অদৃশ্য হাত আমার পা দুটোকে গেঁথে দিয়েছে মাটির সাথে। পারলাম না, দাঁড়িয়েই থাকলাম। কথা বলার শক্তিও কি হারিয়ে ফেলছি? আবারও শরীরের সবটুকু শক্তি গলার কাছটায় জড়ো করে প্রায় চিৎকার করে ডেকে উঠলাম, কোথায় গেলেন আপনি? গদাই বাবু, গদাই বাবু! চমকে উঠলাম, আর সেটাও নিজের কণ্ঠ শুনে। আগের দুইবার ঠিকই ছিল, আমি স্পষ্ট শুনেছি আমার চেনা কণ্ঠ, যা দূরের কোনো অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে আবারও ফিরে এসেছে আমার কানে। কিন্তু এইবার যে কণ্ঠ বেরিয়ে আসলো সেটা আমার কণ্ঠ তো নয়। আর সেই সাথে এইবার আওয়াজটা আর প্রতিধ্বনি হয়ে ফিরে আসলো না। মনে হলো কণ্ঠ দিয়ে আওয়াজ বের হওয়ার সাথে সাথেই মিলিয়ে গেল। কেউ যেন হাঁ করেছিল আমার করা সবটুকু আওয়াজ গিলে খাবে বলে। আর পরক্ষণেই আরেকটা কণ্ঠস্বর অনেক দূর থেকে ভেসে আসছে। সেই স্বর যেন হাজার হাজার মাইল দূর থেকে কেউ খানিকটা ধমক অথচ স্নেহমাখা কণ্ঠে বলছে, আহ, এত হাঁক ডাক কেন? তুমি তো দেখছি অন্যদের ঘুমও ভাঙিয়ে দেবে। চমকে উঠলাম আবারও। এই কণ্ঠটা পুরোপুরি না চিনতে পারলেও কিছুটা বোধহয় বুঝতে পারলাম। হ্যাঁ, সত্যিই পারলাম। গদাই দাস, যে একটু আগে এখানে নিয়ে এসেছে আমাকে, আর তারপর আমাকে নির্জন ফাঁকা মাঠের মাঝখানে রেখে অদৃশ্য হয়েছে কোনো এক শক্তি বলে। কিন্তু এ কি সেই কণ্ঠস্বর? মনে মনে প্রমাদ গুনলাম। তোমাদের আগেই বলেছি, ভীতু আমি কোনো কালেই ছিলাম না। কিন্তু তোমাদের কাছে আজকে যে সময়টার কথা বলছি, তখন আমার সবে সবে এই পথে আসা। অকস্মাৎ ঘটে যাওয়া কোনো বিভৎসতা তো বটেই, অবিশ্বাস্য আর অলৌকিকতায় পরিস্থিতি সামলানোর মতো স্নায়ু আর ক্ষমতা কোনোটিই আমার ছিল না ওই বয়সে। বয়সটা কম ছিল তো। এখনো এই পথের কিছুই আমি জানি না, কিছুই শিখিনি। সেই সাথে এটাও জানি না হঠাৎ আসা এমন পরিস্থিতিকে কোন উপায়ে নিজের নিয়ন্ত্রণে আনতে হয়। যাই হোক, আবারও ডাকতে চাইলাম, কিন্তু এইবার বুঝতে পারলাম এই মুহূর্তে আমার একমাত্র সেই ক্ষমতাটুকুও কেড়ে নেওয়া হয়েছে। কণ্ঠ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, কেবল ধাক্কায় ধাক্কায় বেরিয়ে আসছে গরম বাতাস। আমার চেতনা হারিয়ে যেতে লাগলো। মানুষ উবে যায়, মিলিয়ে যায়, এসব কথা কেবল শুনেই এসেছি এতদিন। কিন্তু এই প্রথম আমার মনে হলো আমিও যেন মিলিয়ে যাচ্ছি ধীরে ধীরে। উবে যাচ্ছে শরীর, যেমন উবে যায় দূরের মরীচিকা, বাচ্চাদের হাতের হাওয়ায় মিঠাই। ভাসছি শূন্যে,
আমার চেতনা এইবার সত্যি সত্যি চলে যেতে লাগলো। আর কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো আমার এই রক্ত মাংসের শরীরটা পুরোপুরি বেরিয়ে যেত। ঠিক সেই মুহূর্তে অনুভব করলাম আমার দাঁড়িয়ে থাকা শান্ত পরিবেশটা ধীরে ধীরে অস্থির হয়ে উঠছে। পায়ের নিচের মাটিটা কাঁপছে থরথর করে, কাদের যেন ছুটোছুটি ফিসফাস আওয়াজে ক্রমশই মুখরিত হয়ে উঠছে আমার চারিপাশ। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আমি হয়তো সম্পূর্ণ জ্ঞান হারাবো। তার আগেই হঠাৎই হাতে একটা তীব্র টান, আর সেই সাথে একটা বিচলিত কণ্ঠ। চমকে পিছনে ফিরে তাকালাম। চলো চলো তাড়াতাড়ি, ওদের ওদের ঘুম ভেঙে গেছে, চলো এখনই। কোথায় আছি, কোথায় বা যাব, আর কাদেরই বা ঘুম ভাঙলো, এসবই আমার কাছে অর্থহীন। আমি শুধু এখান থেকে যেতে চাই, মুক্তি পেতে চাই, আর সেটা যে কোনো মূল্যে। গদাই দাস আমার অসাড় শীতল হয়ে আসা দেহটাকে প্রায় টানতে টানতে নিয়ে চলেছে কোথায় জানি না, জানতে চাইও না। শুধু চাই আমার সেই চিরচেনা জগতে ফিরতে, যেখানে আমার জন্য অপেক্ষা করছে কত চেনা মুখ, কত আপনজন। তারা আমাকে ভালোবাসে, স্নেহ করে। চির মমতাময়ী মায়ের মুখটা ভেসে উঠল চোখের সামনে। কত দিন দেখি না সেই মুখটা। হাত ধরে টেনে নিয়ে চলেছে গদাই দাস। আমি বুঝতে পারছি শুধু আমিই নয়, সে নিজেও আর এক মুহূর্তের জন্য এখানে থাকতে চায় না। এভাবে মন্ত্রমুগ্ধের মতো কতক্ষণ হাঁটলাম আমি জানি না। হঠাৎই উপলব্ধি করলাম ধীরে ধীরে আমার চেনা পৃথিবীর রাতের স্নিগ্ধ পরিবেশ ফিরে আসছে ধীরে ধীরে। এ গাছ থেকে ওই গাছে উড়ে বেড়ানো নিশাচর পাখির ডাক, রাস্তার পাশের ঝিঁঝি পোকারা ডেকে চলেছে এক নাগাড়ে। রাতের এই পরিবেশ আমার অচেনা নয়। কেটে যাচ্ছে সকল ইন্দ্রজাল, খুলে যাচ্ছে চেনা জগতের প্রবেশদ্বার। তাকিয়ে দেখলাম আমরা দাঁড়িয়ে আছি গদাই দাসের বাড়ির উঠোনের সামনে। শেষ রাতের পূর্ণ জ্যোৎস্নায় আলোয় ভেসে যাচ্ছে পুরো উঠোন, আর সেই সাথে মাথার ঠিক উপর দিয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল এক অতিকায় নিশাচর পাখি। আর সেই সাথে কানে ভেসে এলো সেই তীক্ষ্ণ ডাক। তারানাথ থামলেন। বাইরে প্রকৃতি মেতে উঠেছে উন্মাদনায়। ঘরের ভিতরে আমরা তিনজন মানুষ, কিন্তু একজনের মুখেও কোনো কথা নেই। তারানাথ আর একটা সিগারেট ধরালেন, তারপর পরপর কয়েকটা টান দিয়ে বেশ মজ করে ধোঁয়া ছাড়তে লাগলেন। আর তাতেই খানিকটা অস্বস্তি হয়ে উঠল আমাদের মনটা। তারানাথ একটা না অনেকটা বলি কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয়, এটা আমাদের জানা কথা, কিন্তু তার বলার এমনই গুণ যে সেই সামান্য সময়টুকু অপেক্ষা করতে মন চায় না। কিশোরী বলল, কি হলো ঠাকুরমশাই, থামলেন কেন? থামবো না? তোমাদের কি মনে হয় এই বুড়ো বয়সে এসেও আগের সেই জৌলুস ফিরে পাবো? ধুত্তর থাকে। চায়ের জলটা চাপিয়ে দিয়ে আসি, গলাটা একেবারে শুকিয়ে গেল। কথাটা বলতে বলতেই তারানাথ হুড়মুড় করে উঠে পড়ল। অগত্যা আমরা উঠলাম। চারি শ্বশুর বাড়ি, তাই চা করার তারানাথকেই করতে হবে, আর সেজন্যই আমরা জানি একটু সময় লাগবে। আর তাই এই ফাঁকে একটু ধূমপান করলে মন্দ হয় না। আমি আর কিশোরী বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। বৃষ্টির যা গতিবিধি দেখছি তাতে সারাটা রাত এখানে বসে থাকতে হবে কিনা ভাবছি। সিগারেটে কয়েকটা টান দিয়েছি। কিশোরী আমার পাশে দাঁড়িয়ে বলল, কি মনে হচ্ছে, ধাপ্পা? প্রশ্নটা শুনে আমি মনে মনে হাসলাম। আমরা তারানাথের বলা গল্পের ভক্ত, আর সেই গল্প শুনতেই এখানে ছুটে আসা। তারানাথের বলার গুণে সেই সব ঘটনা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সেই সাথে সাথে মনে হয় ঘটনাগুলোকে আমরা ঘটতে দেখছি খুব কাছ থেকে, উপলব্ধি করছি আর অনুভব করতে পারছি। কিন্তু বিশ্বাস অবিশ্বাসের কথা উঠলেই আমি সব সময়ের জন্যই নীরব। এবারও তার ব্যতিক্রম হলো না। বুঝলে বিভূতি, এতদিন হয়ে গেল তারানাথের কাছে আসি, কিন্তু এখনো লোকটাকে ঠিকঠাক বুঝে উঠতে পারলাম না। দরকার কি বোঝার হে, যা হচ্ছে সেটাই হোক না, আর শুধু শুধু এইসব ভেবে লাভ কি?
কথাটা ভুল বলনি, কিন্তু তবুও। আরে ছাড়ো তো, নাও তাড়াতাড়ি শেষ করো, তারানাথ এলো বলে। পরপর কয়েকটা টান দিয়ে সিগারেটের শেষ অংশটা ফেলে দিয়ে আমরা দুজনেই আবারও এসে বসলাম। বৃষ্টির সাথে হাওয়া বইছে। এতক্ষণ বারান্দায় বসে থাকলেও সেটা আর কতক্ষণ সম্ভব হবে বুঝতে পারছি না। কিশোরী, ভেতরে এসো। এ বৃষ্টি সহজে ছাড়বে বলে মনে হয় না, এসো। আমরা ভিতরে গিয়ে বসলাম। তারানাথ চায়ের জল চাপিয়ে দিয়ে এসে বসলো। তারপর বলল, কি বাকিটাও শুনবে নাকি? এ কি কথা? শুনবো মানে? শোনার জন্যই তো একেবারে মুখিয়ে আছি। শুরু করুন, শুরু করুন। তারানাথ হাসলো, তারপরে বলল, কিন্তু তেলে ভাজাগুলো যে ঠান্ডা হয়ে গেছে সে খেয়াল আছে? সত্যি এই কথা আমার মনে ছিল না। বোধ করি কিশোরী নিজেও ভুলে গিয়েছিল। এইবার কানে পড়তেই সে প্রায় ছুটে গেল বাইরে। ফিরে যখন আসলো তখন তার হাতে শাল পাতার ঠোঙা, যেটা এতক্ষণ প্রায় অবহেলায় পড়েছিল বারান্দার শুকনো তক্তপোষের উপরে। এ বাবা, একেবারেই ভুলে গিয়েছিলাম। এ হে, এ তো ঠান্ডা হয়ে গেছে। বলতে বলতেই একটা পেঁয়াজি পুড়ে দিল মুখের ভিতর। তারপর বলল, কিছুটা মচমচে আছে, নিন ঠাকুরমশাই। বলেই আমাদের সামনে এগিয়ে দিল। খাওয়া দাওয়া শেষ হলে তারানাথ আরেকবার উঠল চায়ের জলের তদারকি করতে এবং ফিরে আসলো বেজার মুখে। ধোত ধোত, উনুনটা আবার গেল নিবে। রাখো ওই কিশোরী, রাখো। এ বেলায় আর কপালে চা জুটবে না। দাও, তোমার সিগারেট খেয়েই আপাতত জ্বালিয়ে নি। এই তোমাদের জন্য আমার খরচ বেড়েছে, বুঝলে কি না? আগে তামাক খেতাম, সেই ছিল ভালো। এখন সিগারেটের বাড়তি টাকা জোগাড় করতে হিমশিম অবস্থা। দাও দাও। কিশোরী পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে এগিয়ে দিল। তারানাথ একটা সিগারেট ধরালো, তারপরে আবারও বলতে শুরু করলো, তো যেটা বলছিলাম, আমাকে ঘরের ভেতরে যেতে বলে গদাই দাস ভেতরে বাড়িতে চলে গেল। আমার ঘোর তখনও কাটেনি পুরোপুরি। বিধ্বস্ত শরীরটা প্রায় টানতে টানতে এনে ফেললাম বিছানার উপর। পুরো শরীর কাঁপছে থরথর করে, প্রতিটা শিরা উপশিরা ফুলে উঠছে, কপালের দুই পাশের রক্ত দপ দপ করছে। এরই মধ্যে আমিও অনুভব করলাম শরীরের ভেতরে কেমন যেন একটা আলাদা অনুভূতি, এমনকি যা আমার ছোট শরীরে থাকতে পারছে না, বারবার বেরিয়ে আসার চেষ্টা করছে। আর তাতেই দেহের ভেতরে তৈরি হচ্ছে একটা অদৃশ্য শক্তি। এক অন্য রকমের অনুভূতি যা তোমাদের বোঝাতে পারবো না। বেশ কিছুক্ষণ বসেই থাকলাম। ধীরে ধীরে শান্ত হয়ে আসলো শরীর। খোলা দরজা দিয়ে হুড়মুড় করে ঢুকে আসছে বাতাস, আর সেই সাথে ক্রমেই উপলব্ধি হচ্ছে খিদে। এমনই এক তীব্র সেই ক্ষুধা, যেন আমি না খেতে চাইছে আমার ভেতরে, আমার শরীরের খাঁচায় আবদ্ধ থাকা কোনো এক দানব। টেবিলের উপর খাবার ঢাকা দেওয়া ছিল। এইসব কোনো কিছু না ভেবেই খেতে শুরু করলাম। খাওয়ার মাঝখানেই গদাই দাস এসে বসলো পাশে, চেহারা গম্ভীর, সেই সাথে ফুটে উঠেছে এক অজানা ভয়ের আশঙ্কা। কিছু একটা ভুল হয়েছে এবং সেই ভুলের মাসুল দিতে হবে চড়া সুদে। বোধ করি আমাকে এমন গোগ্রাসে খেতে দেখেই কিচ্ছু বলল না সে। বলল তখন যখন আমার খাওয়ার শেষ হলো। একটা ভুল হয়ে গিয়েছে তারানাথ। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম লোকটির থমথমে মুখের দিকে। গদাই দাস কে? কি বা তার পরিচয়? আমার ততক্ষণে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে গদাই দাসকে এখানকার লোকজন যতটুকু জানে সেই সবের বাইরেও তার আরও একটি পরিচয় আছে। কিন্তু সেটা কি? আমার ভুল? কিসের ভুল? কেমন ভুল? হয়েছে তারানাথ, হয়েছে। খুব বড় একটা ভুল হয়েছে। এই প্রথমবার আমাকে ফিরতে হয়েছে কাজ অসম্পূর্ণ রেখেই। কিসের কাজ? আর অসম্পূর্ণ রেখেই বা কেন আসতে হলো? সেই সময় বুঝতে না পারলেও এখন বুঝতে পারি। ভুল গদাই দাস করেনি, ভুল করেছি আমি। বললাম, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অনেকগুলো প্রশ্নই আমার মাথার মধ্যে ঘুরছে। কিছু মনে করবেন না, আমাকে কি সবটা খুলে বলা যায়? কোথায় গিয়েছিলাম আমরা? যেখানেই যাই না কেন
এটা বুঝতে পারছি সে জগৎ আমাদের জন্য নয়, তাহলে কাদের জন্য? কারা থাকে সেখানে? আর জায়গাটাই বা কোথায়? আর তাছাড়া এই শেষের প্রশ্নটা করতে গিয়েও আটকে গেলাম। রাত এখন কটা জানি না, টেবিলের উপর লণ্ঠনটা এখনো জ্বলছে। পুরো ঘরে তৈরি হয়েছে লালচে আলো আঁধারি, আর সেই ম্লান অলণ্ঠনের আলোতেই দেখলাম গদাই দাসের চেহারাটা পাল্টে যাচ্ছে ধীরে ধীরে। একটু আগের সকল শঙ্কা, সকল ভয় ভুলে সঠিকের দ্বন্দ্ব মুছে গিয়ে চেহারায় ভর করছে একটা উজ্জ্বলতা। এই উজ্জ্বলতা একজন লোকের চেহারা তখনই ফুটে ওঠে যখন লোকটির ভেতরে সুপ্ত আত্ম অহংকার বেরিয়ে আসে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম গদাই দাসের চেহারা দিকে। গর্বে ভরে উঠল বুক, কিন্তু কথার মাধ্যমে সেটা ফুটে উঠল না, বরং কণ্ঠে পড়ল ব্যথার ছাপ। এ আমারই তৈরি জগৎ, অন্তর্লোক। অন্তর্লোক? হ্যাঁ, এ বিদ্যা আমি শিখেছিলাম তিব্বতের এক মঠে বসে। সাথে গুরু ছিল, ওনারই দীক্ষায় এই বিদ্যায় আমি সিদ্ধহস্ত। চমকে উঠলাম। গদাই দাস যা বলছে তা যদি সত্যি হয়, তাহলে আর কোনো সন্দেহ নয়। এবার আমি নিশ্চিত সে আর যাই হোক সাধারণ কোনো মানুষ নয়। কারণ এই অন্তর্লোক বৌদ্ধ মন্ত্রের এমন এক গুপ্ততন্ত্র যা কেবল রপ্ত করতে পারে তারাই যারা শূন্যতাকে আত্মার আলো দিয়ে ভরতে পারে। আত্মার আলো মানেটা বোঝো কি তোমরা? হঠাৎই এমন একটা প্রশ্ন শুনে আমি আর কিশোরী একে অপরের মুখের দিকে তাকালাম। আত্মার আলো? আত্মা কি সেটাই এখনো তো জানি না। আলোর খোঁজ করব কিভাবে? বললাম, আত্মার আলো? না, সে আবার কি জিনিস? বলছি, চেতনার বিশুদ্ধতম প্রকাশ, যেখানে অহংকার, ভয়, ইন্দ্রিয় প্রলোভন সব পেরিয়ে গিয়ে মানুষ নিজের সত্য রূপ দেখতে পায়। আত্মার আলো সেই জ্যোতি যা শরীরের নয়, মনেরও নয়, বরং চেতনার গভীরতম স্তরে থাকা এক আগুন, যা সত্যের মধ্যে জ্বলে, যা শুধু আত্মদর্শনে জাগে। এই আলো যে দেখে সে কখনো অন্ধকারে হারায় না, কিন্তু এ বড়ই ত্যাগ আর কঠিন তপস্যার ফল। গদাই দাসের কথা যে অবিশ্বাস করব তারই বা জোর কোথায়? আমি তো তার সাক্ষী, নিজের চোখে দেখেছি, অনুভব করেছি, আর সেই সাথে বিচরণ করেছি সশরীরে। আর আমার অবাক লাগছে সেটা ভেবেই, এই জগৎ সবার কাছে উন্মুক্ত নয়। যেখানে বছরের পর বছর ধরে কঠিন সাধনা করার পরও সাধন সিদ্ধি পায় না, সেখানে আমি বললাম, কিন্তু আমি কিভাবে? মানে আমি তো তোমাকে তো তখন বললাম তোমার কপালের চিহ্নটা আমি দেখেছি, আর তাই আমি জানতাম তুমি আমার চেতনা শক্তিকে ধারণ করতে পারবে। সে লক্ষণ তোমার আছে, আর তাই নিজের চেতনা শক্তির কিছুটা তোমাকে দিয়েছিলাম। লোকটির কথা যতই শুনছি ততই যেন অবাক হচ্ছি। সবকিছুই কেমন যেন স্বপ্নের মতো বলে মনে হচ্ছে। যা আমি এতদিন শুধুমাত্র শুনেই এসেছি, আজ কিনা সেটাই প্রত্যক্ষ করছি। এই গুপ্ত বিদ্যাটার কথা আমি প্রথম শুনেছিলাম আমাদের গ্রামে আস্তানা গাড়া এক সাধুর মুখে। সেই বলেছিল এই ভয়ঙ্কর তন্ত্রের কথা। আমি এর আগেও একবার শুনেছি এই তন্ত্রের কথা। আমাদের গ্রামে এক সাধু এসেছিল তার মুখে, তাই আমি জানি এই অন্তর্লোকের দুয়ার সবার জন্য খোলে না। ঠিকই শুনেছ। তোমাকে তাহলে পুরো ঘটনাটা খুলেই বলি, শোনো তবে। এরপর গদাই দাস যে অবিশ্বাস্য ঘটনার বর্ণনা দিয়ে গেল তা হলো এমন। ছোটবেলা থেকেই গদাই দাসের বাড়িতে মন টেকেনি। মাত্র 7 বছর বয়সে এক সাধুর সাথে ঘর ছাড়ে। এরপর আর তার ফেরা হয়নি ঘরে। সাধু তাকে ফাঁকি দেয়নি, দীক্ষা দিতে লাগলো তন্ত্রের সব গূঢ় বিদ্যা। নিজের মধ্যে যেটুকু বিদ্যা ছিল তার সবই সন্তানের মতো শিষ্যকে দিয়ে সাধু যখন চোখ মুজল, তখন গদাই দাস একজন উচ্চ মার্গের সাধক। সঠিক গুরুর দেখা সে পেয়েছিল, সাধনার লক্ষণও ছিল স্পষ্ট। কিন্তু 30 বছর বয়সী যুবক গদাই দাসের আত্মতৃপ্তি ঘটল না।
খুঁজে বের করতে লাগলো তন্ত্রের গূঢ় পথ, আর তাতেই জানতে পারলো এই অন্তর্লোকের কথা। আর তারপরই শুরু হলো গুরুর খোঁজ। গদাই দাসের ভাগ্য সবসময় সঙ্গ দিয়েছে। গুরু তো পেলই, এবং 1 বছরের মধ্যেই গুরুর থেকে এই বিদ্যাটিও করায়ত্ত করে ফেলল। আর তারপরই ঘটল বিপত্তিটা। আর তার সাধনায় মন বসে না, ধ্যানও হয় না। সদ্য গুরুর খুলে দেওয়া অন্তর্লোকের প্রবেশদ্বার খুলছে না অন্যমনস্কতার জন্য। গদাই দাস সাধক, কিন্তু তার আরও একটি পরিচয়, গদাই দাস তখন টগবগে যুবক। আর তার সেই যুবক মনে ঘটে গেল এক অদ্ভুত আর অবিশ্বাস্য ঘটনা। আর এইসব কিছুর মূলে দাজমা। মেয়েটিকে সপ্তাহে 1 দিন করে মঠে আসতে দেখত গদাই দাস। যেমন নিঃশব্দে আসে, তেমন নিঃশব্দেই চলে যায়। মেয়েটিকে দেখা তো দূরের কথা, কথা পর্যন্ত শোনেনি কখনো। দাজমা আসে, মঠের ভেতরে কিছুক্ষণ সময় কাটায়, তারপর আবার চলে যায়। কিন্তু হঠাৎই 1 পলকের জন্য ধরা দাজমাকে দিতেই হলো। আর সেটাও হলো একেবারেই অকল্পিতভাবে। আর দেখা দিতেই গদাই দাসের পুরো জগৎ একেবারে টলমল করে উঠল। ভুলে গেল সে আর 10 জন সাধারণ মানুষের মতো নয়। তার জীবন, তার যাত্রার পথ সবই ভিন্ন। জগৎ সংসারের মায়া তার কাছে অর্থহীন। গদাই দাসের এতদিনের সব তন্ত্র মন্ত্র সাধনা কোথায় যেন হারিয়ে গেল। সব কিছুর সাথে যুদ্ধ চলে, কিন্তু মনের বিরুদ্ধে নয়। প্রায় 15 দিন অবিরাম যুদ্ধ চালিয়ে অবশেষে স্বীকার করতে হলো নিজের পরাজয়। হাজির হলো গুরুর সামনে। নিজের সকল আত্ম অহমিকাকে জলাঞ্জলি দিয়ে বসে পড়ল পায়ের কাছে। তারপর অপরাধীর মতো বলল, এইবার আমাকে মুক্তি দিন গুরুদেব। গুরু বুঝলেন শিষ্যের বাঁধন ছুটেছে, এই বাঁধন আর জোড়া লাগবে না। তিনি বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন গদাই দাসের দিকে, তারপর শান্ত স্বরে বললেন, শক্তির অপব্যবহার করো না। গুরুর কথা শুনে গদাই দাস সেখানেই বসে থাকল। গুরু আর কিছুই বললেন না। গদাই দাস আবারও চোখ বন্ধ করলেন। গদাই দাস আরো কিছুক্ষণ বসে থাকল, তারপর উঠে পড়ল। কিন্তু নিজের ঘরের দিকে গেল না, সোজা উঠে গেল মঠের ছাদে। তারপর মনকে একাগ্র করে শেষবারের মতো বসল ধ্যানে। গদাই দাস বুঝেছিল গুরু ঠিক কোন ভয়টা পাচ্ছেন। শক্তি শত্রুর মূল। আর তাই এত বছরের সকল অর্জিত শক্তিকে গদাই দাস যেখানে গচ্ছিত রাখল, যে অন্তর্লোকের দ্বার সে বসে খুলেছে। আরও একটি উপায় ছিল, কিন্তু তাতে শক্তির বিনাশ ঘটত। কিন্তু এত বছরের সাধনাকে গদাই দাস বিফলে যেতে দিল না। এরপর সকালবেলা সাধক গদাই দাস হয়ে গেল আজকের এই গদাই দাস। সামনে গিয়ে দাঁড়ালো দাজমার কুলোহারা তরুণী। এই মঠের আশ্রমেই মানুষ। তার সবচাইতে বড় কথা, গুরু নিংমার এতে সম্মতি আছে। এই সব কিছুর বাইরে যে আরেকজন দূরে দাঁড়িয়ে ঈর্ষার অতলে জ্বলতে লাগলো, এটা তাদের তাৎপর্যের মধ্যেই রইল না। এরপর কেটে গিয়েছে আরও 30টা বছর। জন্মভূমিতে ফেরা হয়নি গদাই দাসের। এই বিষ্ণুপুরে এসেই গড়েছে আস্তানা। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। গদাই দাসের বড় ছেলে শিবু বয়স তখন সবেমাত্র 13। ঘটনার সূত্রপাত তখন থেকেই। একদিন দুপুরবেলা বাড়ির সকলেই ঘুমিয়েছে। চৈত্রের দুপুর। গদাই দাস গঞ্জ থেকে ফিরছে ঊর্ধ্বশ্বাসে। যদিও তার আসার কথা ছিল আরও 1 দিন পর, কিন্তু কোনো এক কারণে সে 4 দিনের কাজ 3 দিনে করেই ছুটে আসছে বাড়িতে। হঠাৎ বাড়ির কাছে এসে ছেলেকে উঠোনে খেলতে দেখে চমকে উঠল। গ্রামের ছেলে মেয়েদের খেলার জিনিসের অভাব নেই, কিন্তু শিবু যে জিনিসটা নিয়ে খেলছে সেটা আর 10টা ছেলে মেয়েদের খেলনার মতো নয়। শিবু খেলছে নিজের ছায়ার সাথে। ঠিক খেলা নয়, বরং মাটিতে পড়া নিজেরই ছায়াটাকে হুকুম করছে ইচ্ছে মতো। বস্তু স্থির থাকলে ছায়াও স্থির থাকে, এটাই সত্য। কিন্তু গদাই দাস লক্ষ্য করল
শিবু স্থির হয়ে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু ওর ছায়াটা তারই আঙুলের ইশারায় দুলছে, একবার ডান পাশে আর একবার বাম পাশে। মনে মনে প্রমাদ গুনল গদাই দাস, আর সেই সাথে মনে পড়ে গেল গুরুর শেষ কথাটা, শক্তির অপব্যবহার করো না। শক্তির অপব্যবহার? সেটা তো গদাই কখনো করেনি। তবে কি সে সেই দিন ভুল বুঝেছিল? একটা অজানা ভয় চেপে ধরতে লাগলো গদাই দাসের পুরো শরীরটাকে। শিবু তখনও হাতের ইশারায় নিজের ছায়াকে একবার ডান দিকে আর একবার বাম দিকে দোলাচ্ছে, হেলাচ্ছে, যেমন দোলে মেলার কাঠের পুতুল। গদাই দাস অপেক্ষা করল না এতটুকু, ছুটতে লাগল নদীর ধারের শ্মশানের দিকে। তারপর নির্দিষ্ট কিছু ক্রিয়ার মাধ্যমে পুনরায় 30 বছর আগের বন্ধ করে দেওয়া অন্তর্লোকের দরজা খুলল। আর খুলতেই বুকের ভেতরটা হিম হয়ে গেল। কোথাও শক্তির উৎস নেই এতটুকু, তার বদলে এইদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছু ক্ষত বিক্ষত ভেঙে চুরে যাওয়া ছায়া শরীর। গদাই দাস ভেঙে যাওয়া কলা গাছের মতো আছড়ে পড়ল মাটিতে। কি ভুল করছে সে? তার জানা মতে তো কোনো ভুলই হয়নি। দ্বার বন্ধ করে রেখেছিল সে নিজে। এই মন্ত্র ভেদ করে ঢুকবে এমন সাধ্যকার? ইহলোকে এমন কোনো সাধক নেই, এমন কোনো সাধনা নেই যে তার তৈরি করা অন্তর্লোকের ভেতর থেকে তারই শক্তিকে ছিনিয়ে নিয়ে যাবে, একমাত্র যদি গদাই দাস না চায়। কথাটা মনে পড়তেই বুকের ভেতরটা মুচড়ে উঠল। অনুমতি সে নিজেই দিয়েছে, আর সেটাও সজ্ঞানে। যখন শিবু 3 দিনে জ্বরে বিছানায় শুয়ে শুয়ে প্রলাপ বকছিল, পাশেই বসে চোখের জল মুছছিল স্ত্রী। এরই মধ্যে বেশ কয়েকজন কবিরাজ এসেছে, দেখেছে, কিন্তু চিকিৎসা করেনি। তার বদলে সবারই কথা, এ ছেলের আশা আর নয়, প্রাণ যায় যায়। আর তখনই স্ত্রীর মাথায় হাত বুলিয়ে গদাই দাস বলেছিল, চিন্তা করো না বউ, একদম চিন্তা করো না। ও আমার আত্মা, হাল আমি ছাড়বো না। হাল অবশ্য ছাড়লো না। বেশি ভিজিটের ডাক্তার আসলো কলকাতা থেকে। ডাক্তারের খাওয়া দাওয়া থাকার বন্দোবস্ত হলো পাকাপোক্তভাবে। চিকিৎসা চলল 7 দিন 7 রাত। 8ম দিনে এসে প্রথম চোখ খুলে তাকিয়েছিল শিবু, কিন্তু গদাই দাস স্ত্রীকে সান্ত্বনা দিতে গিয়ে যে শব্দের ব্যবহার করল সেটা তখন লক্ষ্য না করলেও এইবার বুঝতে পারল গদাই দাসের আত্মা অন্তর্লোকের পত্রের একমাত্র চাবি, যা সে নিজেই তুলে দিয়েছে অন্যের হাতে। আর সেই অন্য মানুষটা আর কেউ নয়, তারই বড় ছেলে শিবু, যার বয়স তখন মাত্র 13। কিন্তু তন্ত্র সাধনা এইসব এত সহজ জিনিস নয়। কেবলমাত্র মৌখিকভাবে অনুমতি দিলে হয় না, নিতে হয় দীক্ষা, কণ্ঠে তুলে দিতে হয় সাধনার মন্ত্র। সে নিজে কখনোই ছেলেকে এ বিষয়ে কোনো কথা বলেনি। গদাই দাস ছেলে তিথি নক্ষত্র দেখেছে। সাধক বাবা আর দীক্ষায় পরিপূর্ণ মায়ের গর্ভ থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার কপালে তন্ত্রের চোখ স্পষ্ট। আর এই কারণেই ছেলেকে সবসময় চোখে চোখে রেখেছে গদাই দাস। মাত্র 3টে দিনের জন্য সে গঞ্জে গিয়েছিল ব্যবসার কাজে। আর এই 3 দিনেই কি এমন ঘটল? অসহায় গদাই দাস হতভম্বের মতো বসে থাকলো চিরশূন্যতার মাঝে। গদাই দাস বাড়ি ফিরে আসলো। কোনো ভনিতা না করেই স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আমি গঞ্জে যাওয়ার পর খোকার সাথে কেউ দেখা করেছে? কেউ এসেছিল কথা বলতে? বাড়িতে কেউ এসেছিল? একে তো গদাই দাসের বাড়ি ফিরতেও আরো দেরি, তার উপর সময়ের আগেই স্বামীকে এমন ঝড়ের গতিতে ভেতরে ঢুকতে দেখে সেখানে অবাকই হলো। লোক কই না তো? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে বউ, সর্বনাশ হয়ে গেছে। ওই দরজা কেউ খুলে ফেলেছে। স্বামীর কথা শুনে মহিলা কাটা গাছের মতো ধড়াস করে বসে পড়ল। গদাই দাসের বলা কথার অর্থ বুঝতে দাজমার সময় লাগলো না একটুও। একটা অজানা ভয় সে ডুকরে কেঁদে উঠল, বলল, খুলে ফেলেছে? কি বলছো তুমি? শিবু কোথায়? বাইরে খেলছে বউ, চলো চলো দেখবে। গদাই স্ত্রীকে নিয়ে বাইরে বেরিয়ে আসলো।
শিবু তখনই একইভাবে ছায়ার খেলায় মগ্ন। দেখে মনে হচ্ছে ইহ জগতে তার আর কোনো মনোযোগ নেই। তার সবটুকু ধ্যান, সবটুকু মনোযোগ তারই সামনে, তারই হাতের ইশারায় দুলতে থাকা ছায়ার উপরে রয়েছে। ছেলের এমন কাণ্ড দেখে কয়েক সেকেন্ডের জন্য পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো দাজমা। তারপর ছুটে গেল ছেলের দিকে, দৌড়ে গিয়ে ছেলেকে বুকের মধ্যে জাপটে ধরে কেঁদেই ফেলল। দাজমা গ্রামের সাধারণ মেয়ে হলেও হয়তো এতটা ভয় পেত না, কিন্তু দাজমা তিব্বতী ও বৌদ্ধ মঠের একজন সেবিকা, আর তাই সে জানে কি মারণ খেলায় এতক্ষণ মেতেছিল তারই বুকের ধন। গদাই দাস কিন্তু কিছুই বলল না, করলও না। বারান্দাতেই বসে থাকলো সারাটা বেলা। সবকিছুই যেন এলোমেলো হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? কে করলো তার এমন বড় ক্ষতি? কে ভাঙতে চাইছে তার সোনার সংসার? সেই শুরু। দিনে দিনে বদলে যেতে লাগলো শিবুর আচরণ। গদাই দাস সবসময় চোখে চোখে রাখছে ছেলেকে, এমনকি বসে থাকে ঘুমন্ত ছেলের মাথার পাশে। কিন্তু এত বড় পাহারার পরও শিবুর ভেতরে তন্ত্রের সুপ্ত চিহ্ন ক্রমে আরো বেশি আকারে বিকশিত হতে লাগল। শক্তিহীন নিঃস্ব গদাই দাস চোখের সামনে দেখতে লাগলো ছেলেটা দিনে দিনে বদলে যাওয়া। একদিন দুপুরবেলা গদাই দাস তখন বাড়িতে ছিল না। দাজমা ভেতরে বাড়িতে বসে কি একটা কাজ করছে। শিবু ঘুমোচ্ছে অঘোরে। হঠাৎই দরজার বাইরে থেকে ডাক শুনে এগিয়ে গেল। তখনকার বাড়ির মহিলাদের সদর দরজা খুলে বাইরে যাওয়ার নিয়ম ছিল না। দাজমাও দরজা খুলল না, কিন্তু দরজার ফাঁকে চোখ রাখল। আর রাখতেই বাড়ির উঠোনে যাকে দাঁড়িয়ে থাকতে দেখল, তাদেরকে ভয়ে আতঙ্কে ছিটকে সরে আসলো কয়েক পা। মুখ দিয়ে বেরিয়ে আসলো একটা চাপা অস্পষ্ট আওয়াজ। নিমিষের মধ্যে পুরো শরীর ঘেমে উঠল তার। একটা ভয়, একটা আতঙ্ক চেপে ধরেছে পুরো শরীরটা। তার কারণ একটাই, বাইরের উঠোনে যে লোকটি দাঁড়িয়ে আছে তাকে দাজমা চেনে। শুধু চেনেই না, খুব ভালো করে জানেও। মনে মনে প্রমাদ গুনল দাজমা, যার জন্য তারা সেই তিব্বতের মঠ থেকে এত দূরে পালিয়ে এসেছে, সেই কিনা এখন দাঁড়িয়ে আছে তারই দরজার সামনে। শুধু দাঁড়িয়েই থাকেনি, ডেকেছে পরপর দুবার, আর সেটাও তারই নাম ধরে। টলতে টলতে পিছনে সরে আসলো দাজমা। তারপর ধপ করে বসে পড়ল মাটিতেই। বাইরে থেকে আর কোনো ডাক ভেসে আসলো না। দাজমাও চায় না সে ডাক ভেসে আসুক। দাজমা, দরজা খোলো। কি হলো? খোলো দরজা। প্রথমবার কণ্ঠটা চিনতে না পারলেও এইবার পারল। না, অন্য কেউ নয়, এই গলার স্বর তার স্বামীর। উঠে গিয়ে আবারও দরজার ফাঁকে চোখ রাখল দাজমা। না, ভুল শোনেনি। এইবার দরজার ওপাশে দাঁড়িয়ে আছে গদাই দাস। স্বামীকে দেখেই দরজা খুলে দিল। কয়েকবার হাঁক ডাকের পর দরজা খুলে গেল ঠিকই, কিন্তু গদাই দাস ভেতরে প্রবেশ করল না। তার দৃষ্টি এখন বারান্দার দিকে, আর সেই দিকে তাকিয়ে থাকতে থাকতেই চেহারায় নেমে এলো একটা কালো অন্ধকার। একটু আগেও কেউ একজন ছিল সেখানে, আর এখন সেই গন্ধই ভেসে বেড়াচ্ছে আশেপাশের বাতাসে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই ধরা ধরা কণ্ঠে বলল, চলে এসেছে। দাজমার মাথা নিচু, শরীরটা একটু বাদে বাদে কেঁপে উঠছে। গদাই দাস বুঝল দাজমা কাঁদছে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। গদাই দাস স্ত্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর টলতে টলতে বসে পড়ল দরজার সামনে। গদাই দাস জানত এমন কিছু একটা ঘটবে, কারণ যে মায়াবেষ্টনী সে গোটা গায়ে ছড়িয়ে রেখেছে, সে বাঁধন ছুটেছে। নিজের গচ্ছিত সকল শক্তিরা আজ মুক্ত। যেখানে শক্তি নেই সেখানে লড়াই চলে কি করে? এ এক অসম লড়াই, যার ফলাফল কেবলই মৃত্যু। শুনছিলেন অন্তর্লোকে তারানাথের প্রথম পর্ব। আগামী পর্ব আসবে আগামীকাল।
গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।